গুড আফটারনুন সকলকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমাদের বাড়ির সবাই ভালো আছে। শুধু আমি যদি খুব মিথ্যে কথা না বলি তাহলে আমি ভালো নেই আজকে সকাল থেকেই। তো ব্লগটা শুরু করছি, জানি না কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো, কারণ কিছু কিছু দিন এরকম হয় যেদিন আমাদের মাথা তো কাজ করেই না এবং আমাদের শরীরও ঠিকঠাক মতো কাজ করে না। মানে আমরা যেই জায়গায় থাকি আসলেই আমাদের মস্তিষ্ক সেই জায়গায় থাকে না। আজকে সেরকমই একটা দিন। আমার মানে বাচ্চাগুলো খেলেও অনেক বেলা করে, ডাল সেদ্ধ, ভাত আর ঘি, মাছ ভাজা, এগুলো দিয়ে ওদেরকে সকালবেলা খেতে দিয়েছিলাম। ব্লগটাও অনেকটা লেটেই শুরু করেছি। হয়তো মিস্ত্রি দাদারা ওই যে ঠকঠক আওয়াজ করছে বলে তোমাদের শুনতে একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু উপায় তো নেই, বাড়িতে কাজ চলছে। তো কি যে বলবো, কি যে দেখাবো, সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না যে আজকে কি করব। কাজও মানে করেছি ওই কোনো রকম কাজকর্ম সেরে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের তিনজনেরই, ও তো গেছে কাজের সাইডে, আর আমি স্নান করে এসে বসলাম, ভাবলাম ব্লগটা শুরু করি। কারণ এক্ষুনি যে রান্না করবো, অন্যদিন যেটা হয় স্নান করে দুপুরে রান্না বান্না বসিয়ে দিই, সেইটা আজকে ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে কি চুপ করে এক জায়গায় বসে থাকি। জীবনে এমন কিছু সমস্যা থাকে যেগুলো দেখবে কাউকে বলা যায় না। তোমার জীবন সঙ্গিনী, মা বাবা, সন্তান, কাউকে বলা যায় না। এবং এমন একটা পরিস্থিতি থাকে না, মানে নিজেও যে ওটা নিয়ে ভাববে সেটাও ইচ্ছা করে না, মনে হয় যেন কিচ্ছু ভাববো না, চুপ করে বসে থাকবো। তবে সমস্যাগুলো, যে কোনো সমস্যা আমাদের জীবনে আসেই কিন্তু আমাদের জন্যই, আমরাই ওগুলোকে ডেকে নিয়ে আসি। অতিরিক্ত কোনো কিচ্ছু ভালো না। আর দেখবে যখন এরকম হয় না যে মানে তোমার সম্পর্কে কেউ ভুল কিছু ভাবছে, মানে তুমি মানে কি বলবো, যেই ধারণাটা মানুষ তোমাকে নিয়ে করছে আদেও সেটা ওরকম না, সেটা অন্যরকম, বা তোমার হয়তো কোনো সেখানে ভুল নেই কিন্তু তবুও মানুষ ভাবছে তুমি অন্যায় করেছো বা ভুল করেছো আর কি। তো এরকম সিচুয়েশানে না সবসময় তো নিজেকে প্রমাণ করা যায় না। এরকম হয় না যে সবসময় আমি নিজেকে প্রমাণ করতে পারছি, সেই জায়গা থাকে না, বা আমি যেই জায়গার সামনে নিজেকে প্রমাণ করব সেই জায়গাটাই আসলে থাকে না। এরকমও হয় অনেক সময়। আর হয়তো কিছু সংখ্যক মানুষ বলবে যে পায়েল, তুমি মন খুলে আমাদেরকে বলো। সেটা তো আরও বেশি ভুল হবে। কেন বলছি, সোশ্যাল মিডিয়াতে তোমরা যারা আমার ভিডিও দেখো, তাদের মধ্যে হয়তো আমার ভিডিও যদি 700 জন মানুষ দেখে তার মধ্যে হয়তো 699 জন আমাকে ভালোবাসে, কিন্তু এমন একজন থাকবেই যে কিন্তু আমাকে ভালোবাসে না। তো যদি এরকম মনের কিছু কথা বলে ফেলো, ব্যাস জীবন আরও জটিল হয়ে যাবে। এবং জীবনের মানে ওটা আরও চরম ভুল হবে যে সোশ্যাল মিডিয়াতে মানে সমস্ত কথা একদম বলতে নেই, একদম বলতে নেই। বলে যদি একবার ফেলো তাহলেই কিন্তু গন্ডগোল। আর যেদিন আমার এরকম পরিস্থিতি হয় সেদিন সত্যি বলতে আমার ভিডিও বানাতেও ইচ্ছে করে না। আজকে যদিও শুরু করলাম, কারণ কালকের আগের দিন ভিডিও পোস্ট করিনি, তো সেই জন্য ভাবলাম আবার একটা দিন গ্যাপ চলে যাবে। আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সেটা যে কোনো ধরনেরই কাজ হোক, সেটা শাড়ির কাজ হোক, বা এই যে আমি আমার লাইফস্টাইল শেয়ার করছি তোমাদের সাথে, যখন শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করি তখন ভাবি যে আমার শাড়িগুলো যেন একটুখানি অন্য ধরনের হয়, যাতে মানুষের দেখে ভালো লাগে। সবাইকে নিতে পারে না, কিন্তু শাড়িগুলো দেখে যেন মানুষের ভালো লাগে, বা এই যে আমি যেটুকু সময় লাইভে থাকি তাদের সাথে আমার কথা বলার ধরন যেন তাদের ভালো লাগে। তো সেই একটা জিনিস তো মাথার মধ্যে চলেই। প্লাস ইউটিউবে যেমন আমি আমার লাইফস্টাইল শেয়ার করছি, তো আমি সবসময় চাইবো যে আমি তোমাদের কিছু শেখাতে পারছি না, সেই রকম কোনো গুণ আমার মধ্যে নেই, কিন্তু আমার ভিডিওটা দেখার পরে কোনো রকম খারাপ কিছু যেন তোমাদের মাইন্ডে না চলে। মোটামুটি যে দেখবে কোনো একটা যদি দুঃখের সিনেমা দেখি, সিনেমাটা শেষ হয়ে গেল তারপরও কিন্তু আমাদের মনটা বেশ কিছুক্ষণ খারাপ হয়ে থাকে। আবার একটা আনন্দের সিনেমা দেখলে মনে হয় যেন মনটা খুশি খুশি। তো সেরকমই ভিডিওটা পোস্ট করার পরে আমার মনে হয় যে আজকের ভিডিওটা দেখার পরে মানুষের মন খারাপ হয়ে যাবে না। তো বেশ কয়েকটা দিন ধরে আমি জাস্ট এই দেখাচ্ছি আমার শরীর খারাপ, এই সেই, তোমরা যারা ভালোবাসো তোমাদের মন খারাপ হয়ে যাচ্ছে। তো কবে আমি সুস্থ হতে পারবো জানি না। আমার মনে হয় যে আমার আর সত্যি ব্লগ বানানো উচিত না, কারণ আমি ভালো কিছু তোমাদের সামনে রাখতে পারছি না। আর আজকের দিনটা তো আরও কি বলবো, আজকের এই মন খারাপের রেশ হয়তো থেকে যাবে, কয়েকদিন ধরেই চলছে মনে মনে, কিন্তু আজকে সেটা সাংঘাতিক। মানুষ দূর থেকে দেখে তো অনেক কিছু ভাবে, মানুষের তো ভেবে নিতে দোষ নেই কোনো,
কিন্তু আমার অনেকে জানি না এই প্রসঙ্গে এই কথাটা বলা ঠিক হবে নাকি, অনেকে আমার ভিডিও দেখে আমার পরিচিত মানুষদের এরকমই বলেছে, হ্যাঁ হয়তো সে বলেছে যে ওর শরীরটা না বড্ড খারাপ, কই ওর ভিডিও দেখি তো, দেখে তো মনে হয় না। তো আমি আমার ভিডিওতে এমন কিছু কেন দেখাবো যেটা দেখে মানুষের মন খারাপ হয়ে যাবে বা ওই জিনিসটা চলবে মানুষের মধ্যে? আমি তো সবসময় চেষ্টা করব না যে ওই খারাপটাকে বাদ দিয়ে যেটুকু ভালো আছে সেটুকু আমি তোমাদের সামনে রাখি। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, সেটা শারীরিক দিক থেকে হতে পারে, যে কোনো সমস্যা মানুষের জীবনে আসতেই পারে। তাই তাই বলে সেই সবটা আমি সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে বসে বলতে শুরু করব, এটা তো উচিত নয়। আর ওই যে কিছু মানুষ ভেবে নেবে এনাদেরকে নিয়ে সত্যি কিছু করার নেই, তবে আমি কয়েকটা দিন ধরেই এমন কিছু মাথার মধ্যে চলছে যেটা আমি না কারোর সাথে শেয়ার করতে পারছি, ইচ্ছেও করছে না, আর জানি না এটা কতদিন চলবে। যতদিন চলবে আমি হয়তো মন খুলে সত্যি বলতে আমি বাঁচতে পারছি না। হ্যাঁ, কোথাও একটা আলগা হাসি হাসছি তোমাদের সামনে, বা ও বাড়িতে আসলেই একটা খুব খুব যত্ন করছি, যেরকম অন্য দিনগুলো নর্মালি হয়, সেটাই একটা ওকে দেখানো যে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, যত্ন করছি, যাতে ও কোনো কিছু বুঝতে না পারে। না ও আমাকে প্রশ্নটা করে কিছু কি হয়েছে, এই প্রশ্নটা যেন ও না করে। বা আমার বাবা মা ভিডিও দেখে, তাদেরও কোনো কিছু দেখে যেন মন খারাপ হয়ে না যায় যে সন্তান, এই যে আজকে হয়তো বাবা তো প্রত্যেকদিন ভিডিও দেখে, হয়তো দেখে হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে কি চলছে, কি কোনো কিছু টেনশন হচ্ছে, বা কেউ কিছু বলেছে, কোনো কিছু নিয়ে মন খারাপ। তো আমি যদি পরিষ্কার করে বাবাকে না বলি, তখন তারও কিন্তু মনের মধ্যে একটা মন খারাপ থেকে যাবে। সেও হয়তো কাজকর্ম করবে, ভাববে কি জানি কি হলো মেয়েটার সাথে, এরকম কেন বললো। প্লাস বাচ্চাদেরও মাইন্ড যদি ফ্রেশ না থাকে না, বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা পড়াতে বসছি বা ঘরেও যখন ওরা থাকছে, আমরা বড্ড খিটখিট করে ফেলি, যেটা তো ওরাও অবাক হয়ে যায় যে এ মা আমি কি করলাম, মা আমাকে বকলো। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি আর কি। তো কম বেশি ভিডিও শেয়ার করব। আর আজকে তো কাতলা মাছ এনেছে, চালানি কাতলা, ভাবছি ওটা একটু অন্যরকমভাবে রান্নাও করব, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ফোনটাতে একদম ভিডিও বানাতে ইচ্ছে করে না, এই জায়গায় বসলে বা ছাদে গেলে তবু একটু পরিষ্কার ভিডিও আসে, বাকি সমস্ত সময় একটা ঘোলা 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 লাগে দেখতে। তো এখন যাব ঠাকুরের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপর হনুমান চল্লিশা পড়বো, তারপরে রান্নাবান্না তো করতেই হবে, রান্নাঘরে যাব। এক্ষুনি ওকে ফোন করেছিলাম যে কখন আসবে, কোনো কোনো দিন তো অনেকটা দেরি করে আসে, খাবার ঠান্ডা হয়ে যায়, তো বললাম আমি 8 ঘন্টার মধ্যেই চলে আসবো, এসে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে। দই কাতলার রেসিপিটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, তাই একদম প্রথমে মাছ ভাজার থেকেই তোমাদেরকে দেখাই। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তবে মান্টি বাবাইয়ের জন্য সকালবেলা যেহেতু আমি মাছ ভাজা করেছিলাম, তো তেলের মধ্যে সামান্য একটু হলুদ দেওয়া ছিল, তো মাছগুলোকে বেশ কড়া করে ভেজে দেবো প্রথমে। মিক্সচারের ছোটো বাটির ব্লেডটা খারাপ হয়ে যাওয়াতে অনেক দিন ধরেই দোকানে রয়ে গেছে, এখন হারিয়ে গেছে নাকি জানি না, যখনই আনতে চাই বলে যে কয়েকদিন পরে দিচ্ছি। তো আজকে বড় বাটিটা বের করে নিয়েছি, যেহেতু হাতে আর মশলা করতে পারছি না ব্যথার জন্য। তো প্রথমে আমি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, তারপরে বেশ কয়েকটা আমি কাজু বাদাম দিয়ে দিলাম। আর যখন দই কাতলা বানাবো দই তো দিতেই হবে, তবে যেহেতু আমরা খুব একটা টক খাবার পছন্দ করি না, তোমরা জানো আমি আগের ভিডিওতেও বলেছি, তো সেই জন্য দই আমি দিয়েছি ওই 1.5 চামচ মতো টক দই দিয়েছি। 4 পিস কাতলা বানাবো, তার জন্য 1.5 চামচ মতো টক দই দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলো পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার যেহেতু আমার আগের দিনই পোস্ত কাঁচা লঙ্কা অলরেডি বেটে রাখা ছিল ফ্রিজে, তো সেখান থেকেই আমি ওই 1.5 চামচ মতো দিলাম। এদিকে দেখো 4 পিস মাছই আমি ভেজে নিয়েছি, আর আরও 2 পিস ছিল যেটা আমি ভাজা রাখবো, তো সেইটাও ভেজে নিচ্ছি। আর এই যে পেস্টটা হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে রাখলাম। আরেকটা পেস্ট বানাবো, তবে বাটিটা আমি ধুয়ে নেব না, এই বাটির মধ্যেই আমি দিয়ে দেব হাফ পেঁয়াজ। খুব একটা বেশি মশলা দিয়ে কিন্তু বানানো হবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। অবশ্য মাছও খুব অল্প, আর দিলাম 2 কোয়া রসুন আর সামান্য একটু আদা। আমি এমনিতেই সব রান্নায় আদা খুব কমই দিই, তো এইটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। এইটুকু বাটিতেও যে এত ভালো মশলা হবে, এইটুকু মশলা সত্যি বলতে আমি ভাবতেই পারিনি। তো মাছ ভেজে নিয়েছি, কড়াইটা বড্ড তেতে গেছিলো, তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব যে পেঁয়াজ রসুন আদা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এভাবে কিন্তু আমি আগে দই কাতলা বানাইনি, এর আগে একদিন দই কাতলা বানিয়েছিলাম, বাপরে সে যে এত জঘন্য হয়েছিল কি বলবো তোমাদের।
আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো মশলাটাকে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো লবণ। আচ্ছা, এই রেসিপিটা তোমরা হলুদ ছাড়াও করতে পারো। আমি খুবই সামান্য একটু হলুদ দিলাম। প্রথমে ভেবেছিলাম যে হলুদ দেবো না, তারপরে ভাবলাম যে কি জানি মান্টি আবার দেখে কি ভাববে, আদৌ খেতে চাইবে কি চাইবে না। আচ্ছা, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা তো দিয়েছি, আর সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো। আর সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। এবার মশলাটাকে বেশ ভালো করে অনেকক্ষণ থেকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে যায়, যেমন আমরা মশলা কষাই আর কি। যেহেতু মশলার পরিমাণ ভীষণই কম, তো কিছুক্ষণের মধ্যেই দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা না মশলা কষানোর ওপর দিলে এত সুন্দর একটা গন্ধ বের হয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলো যে কাজু বাদাম, টক দই, পোস্ত, লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না গোলমরিচ দিয়ে, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে আবারও কষাতে হবে যতক্ষণ না আবার তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো, যখন মশলাটা ঠিক এরকম হয়ে যাবে, একদম শুকনো শুকনো করে ফেললে কিন্তু হবে না, আর খুব ভালো করে নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম আছে একটু লেগে যাওয়ার প্রবণতা তো থাকবেই। তো দেখো বেশ খানিকক্ষণ কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। আর সত্যি বলছি, কাঁচা লঙ্কাটা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ আসছিল। এবার আমি যে ভুলটা করলাম তার জন্য পরে মনে হয়েছে যে ভালোই হয়েছে, বিরিয়ানির যে রেডিমেড মশলাটা ছিল সেটাও আমি দিয়ে ফেলেছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে সমস্তটা মিশিয়ে এর মধ্যে এবার আমি একে একে মাছ ছেড়ে দেবো, যখন ঝোলটা আরেকটু ফোটা শুরু করবে তারপরে। অন্য সময় যদি একদম ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোল করি, মানে আদা জিরে বাটা দিয়ে, তখন আমি ঝোলের মধ্যে মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই। কিন্তু আজকে কিন্তু সেটা করব না, যেহেতু রান্নাটা একটুখানি অন্য রকম। তো এর মধ্যে কিন্তু সামান্য একটু মিষ্টি দিতে হবে, কারণ নর্মালি মাছের ঝোলে কিন্তু আমরা মিষ্টি দিই না। তবে যারা একদমই মিষ্টি খাও না তারা স্কিপ করে যেও, কিন্তু আমরা যারা একটু মিষ্টি মিষ্টি রান্না খাই তাদের কিন্তু সামান্য একটু মিষ্টি দিতেই হবে, না হলে কিন্তু স্বাদটা খুলবে না। আর এরপরে এর মধ্যে আমি এমন একটা জিনিস দেব যেটার জন্য এই রান্নাটা এত সুন্দর হয়েছে যে বিয়েবাড়ির দই কাতলাকেও হার মানিয়ে দেবে। এবার এর মধ্যে আমি প্রায় 2 থেকে 3 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। যেভাবে আমরা ইলিশ মাছ ভাপা রান্না করলে শেষে একটুখানি তেল দিই না, তো ওইভাবে আমি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেলটা তোমরা কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিও, তাহলেই কিন্তু টেস্টটা একদম আমি যেরকমভাবে বানিয়েছি এবং আমার মুখে এখনও লেগে আছে, আমি রাত্রিবেলা ভয়েস দিচ্ছি, তোমাদেরও ঠিক ওরকমই লাগবে। আর এই হলো ফাইনাল লুক। তোমরা যারা এখনও দই কাতলা বানাওনি বা অন্যভাবে বানাও, তোমরা এভাবে প্লিজ একবার ট্রাই করে দেখো। তোমরা অনেকেই বলেছো আমাকে হাতে ব্যথার জন্য যে পায়েল একটু কম কম রান্না করবে, আর আমি কিন্তু তোমাদের কথা মতোই কাজ করছি। আমি কিন্তু অল্প অল্প রান্নাই করছি আগের তুলনায়। তো আজকে দেখছি আবার সবজির মধ্যে যা যা সবজি এনেছে তার মধ্যে আমও এনেছে, তো বুঝলাম যে ওর একটু হয়তো আমের চাটনি খেতে ইচ্ছে করেছে। তো সেই জন্য একদম সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম সাদামাটা যে আমের চাটনি হয় সেটাই আজকে বানাচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু নুন, চিনি আর হলুদ দিয়েছি, এছাড়া কোনো ভাজা মশলা কিন্তু আমি অ্যাড করিনি। আর আজকে যেই গণ্ডগোলটা আমি করেছি, সকালবেলায় তোমাদেরকে বললাম যে আজকে আমার মানসিক পরিস্থিতিটা একটু অন্য দিনের তুলনায় অন্য রকম। তো আজকে যে আমি চালের পরিমাণ নিয়েছি আমি নিজের জন্য ভাবিনি, আমি শুধু ভেবেছি যে মান্টি বাবাই আর ও খাবে, তো সেই বুঝে আমি চাল নিয়ে নিয়েছি। তো এবার কি করব, তাই নিজের জন্য একটুখানি ডালিয়া বানিয়ে নিচ্ছি। মান্টি বাবাই দুজনেই বলল যে একটু পরে খাবে, তো আর আমি খেতে বসে গেলাম। ভাতের মধ্যে একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, তো প্রথমে একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম, তারপরে মাছ দিয়ে খেয়েছি। আর ও তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর এবার আজকে মান্টিকে কিন্তু একটু খাইয়ে দিতে হবে, কারণ মান্টি এমনি মাছ খেতে পছন্দ করে না, তার মধ্যে এই দই কাতলা যে কেমন খাবে। তো সেই জন্য আজকে কিন্তু মান্টিকে একটু খাইয়ে দিয়েছিলাম আমি। আজকে তোরা ঘুমাতে পারবি না, যেভাবে ছাদে আওয়াজ হচ্ছে। আর মান্টি ওর বাবার সাথে গল্প করছে আর বলছে আমি 1-এর ক্লাসরুম চিনতে পারবো তো। তোকে চিনিয়ে দেবে তো আন্টি, ও খুব টেনশনে আছে বুঝলে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চা বানিয়ে নিলাম, আজকে 1 কাপ চাই বানিয়েছি, আমি খাবো না, পেটটা বড্ড ভার হয়ে রয়েছে, তো শুধু ওর জন্যই বানালাম। রিয়া তো বলছে তোমাকে ব্লগে কেউ দেখতেই পাচ্ছে না। আসলে এত ব্যস্ত হয়ে পড়েছি যে সাইডে কাজ চলছে এবং বাড়িতে কাজ চলছে, এই কারণে আর সময় দিতে পারছি না। তো কয়েকদিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। আর এখন তো রেডি হয়ে গেছি দোকানে যাবো বলে। তার আগে যাবো একটু বিল্ডার্সে, ওখানে একটু কথা বলার প্রয়োজন আছে কাজ সংক্রান্ত বিষয়ে। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা হবে আবার। আমি বললাম বলে তাই একটু ক্যামেরাটা হাতে নিল, জানো। ফোন কিন্তু ওর কাছেই থাকে, ওর ফোন থেকেই কিন্তু সমস্ত ভিডিও নেওয়া হয়, কিন্তু মাথার থেকে পুরো আউট হয়ে যাচ্ছে, এত ব্যস্ত হয়ে গেছে। বাড়িতেও খুব কম সময় থাকে, আজকে দুপুরবেলা একটু ছিল, তো এখন এই বেরিয়ে যাচ্ছে আবার সেই 11টায়। আবার দোকানে ঢুকতে হবে। হুম হুম হুম। আজকেও মা দেখো সন্ধেবেলা পরোটা নিয়ে এসেছে দোকান থেকে, আর দোকান থেকে আলুর তরকারি নিয়ে এসেছে, তবে এরকম তরকারি তো আমাদের দোকানে হয় না, আমার মনে হয় এটা আলাদা করেই ওদের জন্য বানিয়ে নিয়ে এসেছে। তো মানটিকে একটা দিলাম, আর এটা হলো বাবাইয়ের। তো মাকে বলে দিয়েছি যে কাল থেকে আর আনতে না, কারণ প্রত্যেক দিন পরোটা খাওয়া তো ভালো না। বাবা দেখো কি মিল, দেখেছো দুই ভাইয়ের। আনলাম একটু পাশাপাশি দাঁড়া। তো ওরা দুজন এই যে রেডি হয়ে গেছে, যাব একটুখানি বাজারে। কয়েকদিনের মধ্যেই তো স্কুল শুরু হয়ে যাবে, তো এখনও স্কুলের মানে নতুন জুতো ড্রেস কিছুই কেনা হয়নি। তো ও বললো যে আজকে ওদেরকে নিয়ে যাও, একটু সময় করে, তুমি তো বাজারে যেতেই চাও না। তো এমন একটা দরকার, যেতেই হবে, ও দোকান থেকে বেরোতে পারছে না, তো মান্টি বাবাইকে নিয়ে আমি যাচ্ছি। আর স্কুল ড্রেস তো এখানে পাওয়া যায় না, স্কুল ড্রেস চাকদাতেই পাওয়া যায়, তো চাকদাতে যেতে হবে, হয়তো কালকে যাবে। আন্টি বুদ্ধি করে মান্টির এই কালারিং মিনি টর্চটা এনে ভীষণ ভালো করেছে, না হলে কুকুরের পটিতে আমাদের 3 জনেরই পা লেগে যেত। দেখি মান্টি, এটাও মনে করে প্রায় নিয়ে আসে যখনই আমরা এই রাস্তা দিয়ে যাই, বল। তাহলে দেখো রাস্তাটা পুরো অন্ধকার। তোমরা তো দেখোই যে আমার বাড়ি থেকে সেভাবে বেরোনো হয় না, আজকে যখন বেরোতে পেরেছি ভাবলাম আইব্রোটা করে যাই, তো বান্টি বাবাইকে নিয়েই পার্লারে চলে এসেছি। তো ওই রুমটাতে ভীষণ ভিড় ছিল বলে বললো যে এই রুমটাতে তোমরা ফ্যান চালিয়ে দিচ্ছি, বসো। এদের কাজ মিটিয়ে একটুখানি বাপের বাড়িতে এলাম, আর বাজারেই দেখি বাবার সাথে দেখাও হয়ে গেল, তো হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে আসলাম। আর এসে কি জানতে পারলাম আমরা, দিদুন নেই, দিদুন আমাদের বাড়িই যাচ্ছিল। তো বাবা আবার মাকে ফোন করে দিল, মা আবার ফিরে আসছে। আমি বললাম যে আমরাই চলে যাই, মা বললো যে না না, এসেছিস যখন যা আস্তে আস্তে, আমি আসছি তাড়াতাড়ি। আমি তো বাড়িতে ভীষণ কম আসি, যখনই আসি চেষ্টা করি একটু একটু ভিডিও বানাতে। তো আজকে একদমই ভিডিও বানাইনি, ভালো লাগছিল না একদমই। কিভাবে যে ঘন্টাখানেক কেটে গেল বুঝতেই পারলাম না, মা বাবার সাথেও ঠিক করে কথা হয়নি আজকে আমার। তো রাত প্রায় 10টা 15 মতো হয়ে গেছিলো, অনেকটা রাত। আমাদের এখানে তো রাত 10টা থেকেই পাইকারি সবজি মানে যে বিক্রি হয় সেই মার্কেটটা বসে যায় আর কি। তো এতটা রাত হয়ে গেছে বলে দাদাও দোকান থেকে চলে আসলো। তো দাদা বললো এত রাতে দুটো বাচ্চাকে নিয়ে একা একা যাবি, টোটোও পাচ্ছিলাম না, তো সেই জন্য দাদা দিয়ে গেল, প্রথমে মান্টি বাবাইকে দিয়ে গেল, তারপর আমাকে। 10টা 22 বাজে এই ঘরে এসে বসলাম, আর এসে দেখছি যে বাবাই দুধ বসাচ্ছে, দুধ দিয়ে গেছে, দুধটা বসাচ্ছে, নষ্ট হয়ে গেল নাকি আবার কে জানে। তো এখন মান্টি বাবাইকে খাওয়াবো, চেঞ্জ করব, ফ্রেশ হবো, মান্টি বাবাইকে খাওয়াবো, তারপরে শুয়ে পড়বো। পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, যাওয়ার সময় টোটো পাইনি, পুরো আমার বাড়ির থেকে বাজার, আমার বাপের বাড়ি পুরোটা হেঁটে গেছি। আর আমার ওই ডান পায়ে হাড় বেড়েছে না গোড়ালির ওখানে, তো এমনিতেই আমার পা মানে কি বলবে, সিঁড়ি দিয়ে নামতে উঠতে, বাইকে উঠতে, এই জিনিসগুলো আমার এমনি খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে ধরো এতটা হেঁটে গেছি, ওই জন্য খুব যন্ত্রণা করছে, ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা আমি জানি যে এখন যদি শেষ না করি হয়তো শেষ করতেও ভুলে যাব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কালকে একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমাদের সামনে। তো আজকের জন্য গুড নাইট।